আসলে দেখেন রেফারি কিন্তু একদম এক্স্যাক্টলি পজিশনে ছিল এবং সে কিন্তু দেখতেছিল সিচুয়েশনটা কি হচ্ছিল। আসলে রেফারি কেন যে পেনাল্টি দিল না এটা কিন্তু আসলে মানে 100% পেনাল্টি। দেখেন মানে গোলকিপারও তাকায় ছিল যে আসলে কিছু করার ছিল না কারণ এক্স্যাক্টলি সেম গোলে কিন্তু রাকিব করেছে যেটা আমরা হংকংয়ে যে ড্র করি। স্পেশালি ক্লাবগুলো আমার প্রয়োজন যে নাম্বার 9 হিসাবে যদি আমাদের লোকাল প্লেয়ারদেরকে সাহস করে খেলায়, ডেফিনেটলি আমার মনে হয় মিরাজুল একটা ভালো পজিশনে যাবে। ওয়েলকাম ব্যাক। আপনি আছেন স্টার প্লেতে, আর আপনার সাথে আছি আমি মামুনুর রশিদ, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মন। তপুদা কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছেন কিভাবে? আক্ষেপের গল্প আবারও একবার, আসলে এই আক্ষেপের গল্প কবে নাগাদ থামবে? আসলে যদি আজকে ম্যাচ নিয়ে বলতে চান, ডেফিনেটলি সবাই খুব চেষ্টা করেছে হার্ড অ্যান্ড সোল দিয়ে, আর আমরা কিন্তু অনেকগুলো অপরচুনিটিও ক্রিয়েট করেছি। আর লাস্ট মুমেন্টে মেবি 80 প্লাসে যে একটা বল ভারে লাগে, তো এই জিনিসটা আসলে আমি মনে করব যে আজকে আমরা আমাদের প্রত্যেকটি প্লেয়ার 100% প্লাস দিয়েছেন, এবং তার সাথে আমি বলবো যে লাকও একটু ফেভার করেনি আমাদের, আর ওভারঅল সবাই খুব চেষ্টা করেছে। আপনি বলছেন যে এই পারফরমেন্সে আমরা খুশি হতে পারি? আসলে ন্যাশনাল টিমের ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি যখন জিতবেন সেটা আমার মনে হয় যে বেশি খুশি হওয়ার একটা মানে সময় থাকে। আর যখন আপনি অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবেন, যেটা আমরা লাস্ট 2টা ম্যাচ খেলেছি এগেনস্ট হংকং, এগেনস্ট ইন্ডিয়া, আমরা কিন্তু ড্র করেছিলাম, 1 গোল খেয়ে 1 গোল দিয়েছি হংকংয়ের মাটিতে, এবং ইন্ডিয়ার সাথে আমরা গোললেস ড্র করে আসি। আসলে আমাদের যে এক্সপেকটেশন ছিল আজকে ম্যাচটা, আমি মনে করি যে পয়েন্ট নেওয়ার চিন্তা ছিল সবার, এবং সবার সাথে আমার কথা হয়েছে, সবাই খুব ম্যাচটা নিয়ে আমি মনে করি, আমি যেটা জেনেছি এবং ওদের সাথে কথা বলে সবাই খুব এক্সাইটেড ছিল এবং ম্যাচটা উইন করতে চেয়েছিল। আমি কিন্তু সবাই আপনিও দেখেছেন যে সেকেন্ড হাফে যে অ্যাপ্রোচ নিয়ে বাংলাদেশ ফুটবল টিম খেলেছে, অল অ্যাটাক ফুটবল, মানে অল আউট ফুটবল খেলেছে, যেটা খুবই পজিটিভ ছিল, এবং আমরা অনেকগুলো সুযোগও পেয়েছি। আসলে সুযোগগুলো যদি আমরা কাজে লাগাইতে পারতাম আজকে কিন্তু ম্যাচের রেজাল্ট ভিন্ন হইতো। ওইটাই আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি একটু আগে বলছিলেন যে ভাগ্য সহায় হতে হয়। আমরা একটা ফুটেজ দেখতে চাই, বাংলাদেশ দল সম্ভবত একটা পেনাল্টি পেতে পারত। আমরা যদি একটু ছবি দেখি সেই পেনাল্টি পাওয়ার মুহূর্তটা, বা এখান থেকে মোরসালিন শট নিয়েছিল, তারপরে সেটা ওদের ডিফেন্ডার ফিরিয়ে দেয়। ফাহিম বলের মুভমেন্টে ছিল, সেখান থেকে ওদের ডিফেন্ডার লাফিয়ে উঠে এবং সম্ভবত মাথা দিয়ে হচ্ছে হিট করে, মানে আসলে একদম ক্লোজ থেকে দেখা যাচ্ছে যে এই মোমেন্টটা, এই মোমেন্টটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আসলে এই যে আপনি তো ম্যাচ একদম দেখেছেন, এই মোমেন্টটা আসলে কি বলবেন? আমাদের আক্ষেপের বড় একটা জায়গা কিনা? দেখেন এই মোমেন্টটা কিন্তু আমাদের হোম গ্রাউন্ডের মোমেন্টটা মনে করিয়ে দেয়, যেটা ফাইমি ছিল, যেটা একদম আপনার সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে আমরা পিছিয়ে ছিলাম। মেবি 82 মিনিটে কিন্তু সেম জিনিসটাই কিন্তু করেছিল রেফারি, কিন্তু সেটাকে না দেখে বাসি কর্নার দিয়ে দেয়। আসলে দেখেন রেফারি কিন্তু একদম এক্স্যাক্টলি পজিশনে ছিল এবং সে কিন্তু দেখতেছিল সিচুয়েশনটা কি হচ্ছিল। আসলে রেফারি কেন যে পেনাল্টি দিল না এটা কিন্তু আসলে মানে 100% পেনাল্টি, এবং সিঙ্গাপুরের ডিফেন্ডারটা যখনই দেখছে যে ওকে ওভার করে বলের দিকে ফাইম চলে যাচ্ছিল, সে কিন্তু তখন মাথা দিয়ে বাড়ি দিয়ে ফেলে দেয় ফাইমকে। এটা কিন্তু স্পষ্ট ছিল, আমরা বেশ কয়েকটি অ্যাঙ্গেলেই তা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে এটা আমি বলবো যে আসলে মানে আমরা কোনো না কোনো কারণে দেখা যায় যে ফেভারটা পাওয়া দরকার, একদম এক্স্যাক্টলি রিয়েল ফেভারটা, সেটা কিন্তু আমরা বড় স্টেজে যে পাই না রেফারির কাছে। আসলে এটা আমি মনে করি যে আসলে এটা মানে একদম ডিসরেসপেক্ট, এবং একটা টিম যখন একটা ভালো পজিশনে পৌঁছাতে যাবে আসলে রিয়েলিটিটা যদি না দেয় তখন কিন্তু ব্যাকফুটে চলে যায়। আজকে যদি এই পেনাল্টি দিতে হয়তো রেজাল্ট অন্যরকম হইতে পারতো। বাংলাদেশ রানার্স আপ হওয়ার সুযোগ ছিল, বা সেই জায়গায় সুযোগ ছিল, এবং আমরা দেখছিলাম যে রেফারি যখন দিচ্ছিল না তখন হামজা দৌড়ে গেছেন, সমিশ্রম দৌড়ে গেছেন, অনেকক্ষণ ধরে রেফারির সাথে কথা বলেছেন। কারণ স্পষ্ট কিন্তু সবাই বুঝতে পেরেছিল যে এটা আসলে ফাউল, এবং ফাইমের অ্যাডভান্টেজে বল, এবং ফাইমকে ফেলে দেওয়া হয়েছে মাথা দিয়ে, ওই যে দেখেন বাড়ি দিয়ে ফেলে দিছে। আসলে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আসলে একটা টিম আপনার যখন এরকম মোমেন্টে এরকম পজিটিভ হুইসেল পাবে না রেফারি থেকে, এটা কিন্তু আসলে সাফার।
আমরা 5 পয়েন্ট নিয়ে শেষ করেছি এশিয়ান কাপ বাছাই পর্বের। এই ম্যাচটা ড্র বা জয় হলে আমরা 3 পয়েন্ট বা 1 পয়েন্ট পেতাম, বা সিঙ্গাপুরের যে ঘরের মাঠের কথাটা ম্যাচটার কথা বলছেন সেটাও যদি ড্র হতো 1 পয়েন্ট পেতাম, আমাদের পয়েন্টের সংখ্যা আরও বেড়ে যেত। সিঙ্গাপুর যেখানে আপনার হচ্ছে কোয়ালিফাই করেছে, বাংলাদেশের বিপক্ষে দুটো ম্যাচ যদি ড্র করতো বা হারতো, বাংলাদেশের একটা চান্স ছিল। হ্যাঁ আসলে এরকম না যে আমরা একেবারে টাইট ম্যাচ খেলি না ওদের সাথে। 2টা ম্যাচই দেখেন আপনার আমাদের মাটিতে যখন ওরা আসছে 2-1 গোলে, এবং আমরা আজকের ম্যাচ থেকে ওই ম্যাচে যেটা আমরা হোমে খেলেছি ওইখানে সুযোগ আমরা বেশি ক্রিয়েট করেছিলাম। আর আজকে যেটা আপনার আমি বলবো যে মানে একদম আনলাকি, আমরা অল আউট ফুটবল খেলেছি, স্পেশালি সেকেন্ড হাফে, এবং ফার্স্ট হাফে যদি এই পেনাল্টিটা দিত তাহলে কিন্তু আসলে সিনারিটা চেঞ্জ হয়ে যেত। এটা আমি বলবো যে ব্যাড লাক, এবং যেটা আপনি বললেন পয়েন্ট তালিকায় আমরা সেকেন্ড পজিশনে থাকতে পারতাম। কর্নার কিকের একটা ফুটেজ আছে, জি এটা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, না এই যে জোনটা আমি কি একটু বলবো? হ্যাঁ প্লিজ। এই যে জোনটা আছে, এই জোনটা হলো হামজার জন্য। স্পেশালি যখন আমরা লাস্ট ম্যাচে ইন্ডিয়ার সাথে খেলেছি, এই প্ল্যানে ছিল বলটা এক্স্যাক্টলি আপনার পেনাল্টি শুট যে জায়গা থেকে হয় সেখানে বলটা আসবে, এবং আমি তারিক ওদের ডিফেন্ডারকে আর কি ব্লক করে রাখবো, হামজা ফ্রিও ওই জায়গাটায় যাবে। কিন্তু এটা হামজার জন্য প্ল্যান। এই জায়গায় আপনার শাকিলা তপু চলে এসেছিল। আসলে পরবর্তীতে দেখা গেছে যে আসলে হামজা একটু রাগ হয়েছিল ওর প্রতি, কারণ এটা হামজার প্লেস। সেইখানে সে কিন্তু অলরেডি তাকে ফ্রি পজিশনে নিয়ে আসছিল হামজা। তো আসলে এই জায়গায় একটা সুযোগ আমরা মানে একটা ভালো সুযোগ হামজা তৈরি করেছিল। আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে মিসকমিউনিকেশন আর কি আমি বলবো। হামজা মনে হয় অনেকটা পিছনে ছিল, সেকেন্ডবারে পিছনে ছিল, সেখান থেকে ঘুরে এসেছে। হ্যাঁ ওইখানে দেখবেন যে তারিক একজনকে আটকে রেখেছিল, যে হামজার মার্ক, সে কিন্তু তখন ওই পিছন থেকে রান করে আপনার একদম জায়গাটায় চলে আসে, বলটা এক্স্যাক্টলি সেম পজিশনে আসছে। যেটা এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের যারা লোকাল প্লেয়ার আছেন তারা কি একটু প্ল্যানিংয়ে বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? না আসলে এটা খুব ডিটেল, আমাদের যে সেট পিস কোচ ডেভিড, সে একদম ডিটেলে আমাদের সবাইকে স্পেসিফিক আসলে কি করণীয়, কি করতে হবে এগুলো আমাদেরকে সবসময় বুঝিয়ে দেয় এবং ভিডিও সেশন করে। আসলে এই পজিশনে আমি বলবো যে একটু মিসকমিউনিকেশন, এবং তপুর মুভটা মনে হয় ছিল সামনের দিকে। আসলে সে হামজাকে ব্লক করে ফেলেছে। তপু যদি সামনের দিকে আসতো, তপুর সামনে যে প্লেয়ারটা ও আবার তপুকে ফলো করতো, হামজা আরো ফ্রি হয়ে যেত। যেটা আমার মনে হয় এই প্ল্যানেই ছিল, কিন্তু সে মুভটা না করে একদম একটা মানে ওই যে আমরা হয়তো আরো একটা বাইসাইকেল কিক দেখতে পারতাম হামজার কাছ থেকে। সেই চেষ্টাটাই সম্ভবত করেছিলেন হামজা চৌধুরী। আমরা যেটা বলছিলাম যে আসলে এই ম্যাচ আমরা যদি ভাগ্য সহায়ের কথা বলছিলেন, ভাগ্য যদি সহায় হতো তাহলে আমরা হয়তো আর একটু ভালো জায়গায় যেতাম। এবং যেটা বলছিলাম যে প্ল্যানিংয়ের কথা, কোচ নিশ্চয়ই আপনাদেরকে অল আউট প্ল্যানিং দেন, ম্যাচের ডিটেলস জানিয়ে দেন, তারপর ছোট ছোট ভুল থেকে আমরা কিন্তু বারবার হতাশ হয়ে ফিরছি। এই জায়গাগুলোতে আসলে কি করা উচিত বা কিভাবে কাজ করা উচিত? মানে ডিউরিং ম্যাচের কথা বলছেন? আসলে কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় ডিউরিং ম্যাচে, ওই সিচুয়েশনগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব অ্যাজ এ প্লেয়ার, সেইখানে আমার মনে হয় যে আমাদের আরেকটু মানে টু বি অনেস্ট আরেকটু মনোযোগী হওয়া উচিত। এবং যদি আমরা দেখেন টোটাল যে জার্নিটা ছিল আমাদের এশিয়া কাপের কোয়ালিফাই রাউন্ড ম্যাচগুলো, 6টা ম্যাচ, আসলে আমরা যে গোলগুলো কনসিড করেছি, একদম টু বি অনেস্ট আরেকটু যদি আমরা মনোযোগী হতাম বা আরেকটু ক্লিয়ারভাবে যদি ব্যাপারগুলি সেভ করতে পারতাম, তাহলে হয়তো আমরা আজকে 5 পয়েন্ট নিয়ে আসলে এই কোয়ালিফাই শেষ করতাম না, হয়তো 8 থেকে 10 পয়েন্ট পেতাম। আসলে এই জায়গা দিয়ে আমাদেরকে আরও ক্লিয়ার হতে হবে, আর একটু মনোযোগী হতে হবে এবং রেসপন্সিবল হইতে হবে এবং নিতে হবে। আসলে যখন আমরা ন্যাশনাল টিমকে এবং দেশকে রিপ্রেজেন্ট করি, এটা কিন্তু সর্বোচ্চ লেভেলের একটা স্থান। এই জায়গায় আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে অ্যাজ এ প্লেয়ার, এবং আপনার সর্বোচ্চ দিয়ে খেলতে হবে, এটাই আমি মনে করি। এই ম্যাচে আমি ফিরবো, তার মাঝে একটু জানতে চাই আপনারা যারা খেলছেন গত 1 বছর 2 বছর ধরে, ইনক্লুড হামজা, সমিত, যারা যুক্ত হয়েছেন, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফুটবল দলটা কি এখন আসলে মাঠে খেলছে কিনা? টু বি অনেস্ট আমরা গ্রাজুয়ালি অনেক ইমপ্রুভ করছি, এবং এটা আসলে ডে বাই ডে আমরা কিন্তু সেটা শো করেছি, এবং আপনারাও দেখছেন আসলে ম্যাচ বাই ম্যাচ আমরা মানে ডিসঅ্যাপয়েন্টিং থেকে আরেকটু ভালো জায়গায় যাচ্ছি। যেটা আমি মনে করি আসলে অনেক ক্লোজ ম্যাচগুলো হেরেছি, আমি শুরু থেকেই বলেছি। আমার কাছে মনে হয় যেটা আমি বললাম, ডিটেল আমরা যদি সব কিছু ভালোভাবে করতে পারি, ডেফিনেটলি আমরা
টুডে টুমোরো আরও ভালো রেজাল্ট করবে এবং ম্যাচ জিতবো, যেগুলো ম্যাচ আমরা আসলে বড় বড় টিমের সাথে লাইক ভিয়েতনাম, সিঙ্গাপুর, হংকং, আসলে যেগুলো আমরা কখনো চিন্তা করি না যে জিতবো, এখন কিন্তু ওদের সাথে আমরা হাড্ডাহাড্ডি 50-50 ম্যাচ লড়াই করে হারি, কিন্তু ড্র করি। তো এগুলো জিনিস আসলে খুবই ইমপ্রুভ করেছি আমরা, স্পেশালি হামজা যখন এসেছে আমাদের সাথে জয়েন করেছে, সাথে আরও ধরেন ফামিদুল, জায়ান, সুমিত, তো ওরা যখন আমাদের সাথে অ্যাড হয়েছে আমাদের মোরালটা বলেন এবং আসলে যে টেন্ডেন্সি সেটা ইমপ্রুভ হয়েছে। আরেকটা ফুটেজ আমি একটু দেখতে চাই, তারপর আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের কাছে আরও একটা ফুটেজ আছে, এটাও একটু আক্ষেপেরই গল্প। হামজার একটা ক্রস ছিল এবং খুবই ভালো ক্রস ছিল এবং সেখানে সম্ভবত মিরাজুল ছিলেন, মিরাজুল কিন্তু ডিফেন্ডারের পিছনে ছিলেন, সেখান থেকে তিনি জায়গা বের করে সামনে এগিয়ে এসেছেন এবং বলটাতে টাচ করেছেন, ভালো একটা টাচ ছিল, গোলবার সেখানে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। মানে আসলে এটা আনবিলিভেবল একটা টাচ ছিল মিরাজের, এটা মানে ব্যাড লাক বলবো আমাদের দেশের এবং তার এটা আসলে ইন্টারন্যাশনাল ন্যাশনাল টিমের হয়ে আপনার সেকেন্ড ম্যাচ, তার আগে ভিয়েতনামের সাথে খেলেছিল, একদম মানে অনিবার্য গোল ছিল এটা, কিভাবে ভালো লেগে গেল এটা, মানে দেখেন মানে গোলকিপারও তাকায় ছিল যে আসলে কিছু করার ছিল না কারণ এক্স্যাক্টলি সেম গোলে কিন্তু রাকিব করেছে যেটা আমরা হংকং এ যে ড্র করি, রাকিব পিছন থেকে এসে সেম এক্স্যাক্টলি একদম পজিশনটা সেম, কিন্তু রাকিব এই পাশে ছিল, মিরাজুল ডান পাশে ছিল। আসলে এই গোলটা হলেই কিন্তু দেখা যেত যে ম্যাচে সিনারি চেঞ্জ, ড্র হয়ে যেতে পারতো, হাতে আরো প্রায় 10 মিনিটের মতো ছিল, মেবি 79 মিনিটের, 6-7 মিনিট ছিল। তো ওই সময় কিন্তু আমরা আরো মানে চিয়ার আপ হয়ে গোলও পেতে পারতাম। মিরাজুলকে নিয়ে একটু জানতে চাই। মিরাজুল আমি যতটুকু জানি বয়স ভিত্তিক দল থেকে উঠে এসেছে, বাফু একাডেমিতে বড় হয়েছে, সেখান থেকে উঠে এসেছে। এই মিরাজুলকে আসলে কাছ থেকে আপনারা কতদিন ধরে দেখছেন, যাদের অনেকদিন ধরে অনুশীলনও করছে, কেমন? না, মিরাজুল আসলে ট্যালেন্টেড প্লেয়ার এবং ওর মধ্যে অনেক কোয়ালিটি আছে এবং ডে বাই ডে সে যদি তাকে ধরে রাখতে পারে এবং তাকে যদি নিজেকে যে মেনটেন করে রাখতে পারে, ডেফিনেটলি আমাদের দেশের জন্য একটা ভালো প্লেয়ার আমরা পাবো। এবং তার যেই ফর্ম এবার স্পেশালি আবানের হয়ে খেলছে, রেগুলার খেলছে এবং তার পারফরমেন্স খুবই ভালো, তার সাথে তারা কিন্তু সাব-20 চ্যাম্পিয়ন যেটা হয়, সে কিন্তু ওয়ান অফ দ্য কি প্লেয়ার সেই টিমের, ডেফিনেটলি তার ফিউচার আছে এবং তাকে যে সুযোগটা দেওয়া হয়েছে এটা খুবই নিডেড ছিল। ওই সিচুয়েশনে আসলে দেখেন গেম চেঞ্জার কিন্তু সে হতে পারতো, কিন্তু আমি বলবো যে কপালে ছিল না আসলে। একটা সময় দেখছিলাম যে হামজাও তাকে একবার বুকে জড়িয়ে ধরেছেন। আরেকটা জিনিস জানতে চাইবো যে আমাদের একটা গোল স্কোরারের অভাব, জি, মিরাজ কি সেটা পূরণ করার সক্ষমতা রাখেন? আসলে সে এক্স্যাক্টলি ক্লাবের হয়ে কিন্তু নাম্বার 9 পজিশনে খেলে না, একদম রাইট সাইড থেকে স্টার্ট করে। আসলে আমরা যেটা সবসময় মানে দেখি এবং খেলে যাই, একটা ক্লাব লেভেলে দেখা যায় যে আমরা একটা ফরেনের নাম্বার 9-এর এগেনস্টে খেলে যাই, যেহেতু আমি ডিফেন্স খেলি। আসলে ওই জায়গা দিয়ে আমার মনে হয় যে আরেকটু সুযোগ দেওয়া উচিত এবং স্পেশালি ক্লাবগুলো আমার প্রয়োজন যে নাম্বার 9 হিসাবে যদি আমাদের লোকাল প্লেয়ারদেরকে সাহস করে খেলায়, ডেফিনেটলি আমার মনে হয় মিরাজুল একটা ভালো পজিশনে যাবে। আমরা বলছিলাম যে আসলে আমরা ভালো ফুটবল খেলছি, আজকে যদি আমি একটু ভালো জিনিস খুঁজতে চাই, বাংলাদেশের ফুটবল থেকে ভালো প্রেসিং হয়েছে বা ভালো পাসের কথা যদি বলি, কর্নার কিক বলি, সমষ্টিগত যে উন্নয়ন, আসলে আপনারা কীভাবে কাজ করছেন যদি একটু আমাকে ডিটেলস বলা যায়, বাংলাদেশ দল ধীরে ধীরে কীভাবে এগোচ্ছে? না আসলে মানে ধরেন আমরা শুধু দেখি যে আসলে 90 মিনিট আমরা খেলছি, আসলে 90 মিনিটের জন্য কিভাবে আমরা নিজেকে তৈরি করছি এবং কিভাবে প্রিপারেশন নিচ্ছি এবং আসলে আমরা কোন টিমের এগেনস্টে খেলতে যাচ্ছি, সেই টিমটাকে নিয়ে আমাদের কিভাবে আলোচনা করি এবং আমরা ক্লাসে কিভাবে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা কী কী প্রিপারেশন নেই, মানে যেটা সিনের বাইরে। আসলে মানে প্রত্যেকটা প্লেয়ার ইচ অ্যান্ড এভরি ওয়ান আপনার হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, স্যাক্রিফাইস, মানে মেন্টাল টাফনেস যেটা দরকার প্রত্যেকটি প্লেয়ার আমরা করে থাকি। আসলে এই জিনিসগুলো আসলে একটা ইমপ্রুভমেন্টের কিন্তু পর্যায়ে যায়, কারণ আপনি যখন 30 জন মানুষ বা কোচিং স্টাফ সহ 35 জন মানুষ যখন একটা লাইনে কাজ করবেন এবং মানে সিনের বাইরে কি পরিশ্রমগুলো করছি এবং কি স্যাক্রিফাইস করছি, এটাই আমার কাছে মনে হয় যে আমাদেরকে সামনে নিয়ে যাবে এবং আসলে মাঠের মধ্যে মাঠের বাইরে আমরা কি করছি এগুলো জিনিস প্রত্যেকটি প্লেয়ার খুবই মনোযোগ দিয়ে করি আমরা। একটা জিনিস জানতে চাইবো, তপু বর্মনকে আজকে নিজেকে মিস করেছি কিনা? ম্যাচ যখন চলছিল
তখন আসলে কি মনে হচ্ছিল তবু আমার টু বি অনেস্ট, বিলিভ করবেন কিনা আমি জানি না, আমি যখন ম্যাচ দেখতেছিলাম আসলে আই ফিল সামথিং, কারণ মানে আমি শেকিং করতেছিলাম নিজেকে নিজে। আসলে এটা কিন্তু খুবই একটা টাফ ম্যাচ, এবং আপনি প্রায় 24 থেকে 26 হাজার দর্শকের সামনে, আমাদের বাংলাদেশি দর্শক ছিল 6,000, তো এত দর্শক, এত ক্রাউডের সামনে নিজেকে মানে ইমপ্লিমেন্ট করা এবং খেলা দেশের হয়ে, এটা কিন্তু একটা আনবিলিভেবল ফিলিং। তো ওই ফিলটা আমি করতে পারছিলাম, আসলে যদি খেলতে পারতাম খুব ভালো হইতো, খুব মিস করছি। আরেকটা বিষয়, বাংলাদেশ যে গোলটা খেয়েছে, মিতুল মারমার প্রথম ধাপে ফিরিয়ে দিয়েছিল, সেকেন্ড ধাপে আর পারেননি, সেই জায়গাটা আসলে বাংলাদেশের কোন জায়গাটায় ভুল হয়েছে ছোট করে? আসলে ওরা কিন্তু শেপে থাকা অবস্থায়, আমরা যখন আসলে বিল্ড আপ প্লেতে যাই, তখন একটা বল আমরা লুজ করার পর দেখা যায় ওরা কাউন্টার অ্যাটাক, একদম আমাদের রাইট সাইড দিয়ে কাউন্টার অ্যাটাক করার পরে দেখা যায় যে 1v1 হয়ে যায়, একদম ওই প্লেয়ারটা ফার্স্ট টাচেই আপনার ডি বক্সে ঢুকে যায়। তখন কিন্তু আপনার অ্যাজ এ ডিফেন্ডার হয়ে কিন্তু খুবই রিস্ক। আপনি যদি কোনোভাবে ফাইনাল ট্যাকল করতে যান, দেখা যায় যে বল পেলেন না, ওকে আপনি ফাউল করলেন, পেনাল্টি। তো ওই ক্ষেত্রে কিন্তু সে ওরকমভাবে অ্যাপ্রোচ করতে পারে নাই, সে ফ্রি হয়ে শ্যুট করে, মিতুল ফিক্সড করার পরে দেখা যায় যে আপনার ওদের পায়ে বলটা চলে যায়। তো সেখান থেকে আমরা থার্ড টাচে যে গোলটা খাই। ওই জায়গা থেকে মিতুলের কি ওটাকে মানে হাতে রাখার সুযোগ ছিল? না, টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি, মানে হাতে রাখার কোনো সুযোগ ছিল না। ও ফিক্স করছে, ফিক্সটা যদি বাইরে যেত তাহলে আমরা সেফ হয়ে যেতাম আর কি। আচ্ছা, আমরা বলছিলাম যে হামজা আসার পরে বাংলাদেশের ফুটবলে অনেক কিছু পরিবর্তন হয়েছে। হামজার সাথে আসলে ফুটবল নিয়ে কী ধরনের কথা হয়, বা বাংলাদেশের ফুটবলের জন্য কী ধরনের বার্তা হামজা দিয়ে থাকেন? না, হি ওয়াজ ভেরি এক্সাইটেড যখন বাংলাদেশে আসে, এবং যখন আমাদের সাথে মিশে, স্পেশালি আপনার ডাইনিং হল, ড্রেসিং রুম, প্র্যাকটিস সেশন, এভরিথিং ও অনেক এনজয় করে, এবং মানে আসলে সে অনেক এক্সাইটেড থাকে। আসলে আমরা সবসময় দেখি যে হামজা এত দূর জার্নি করে আসার পরও মুখে হাসি লেগে থাকে, ক্লান্তি নেই, অনুশীলন নেমে যাচ্ছে। তরুণরা আসলে হামজার থেকে কি নিতে পারে? না, পেশেন্স। আসলে সে এত জার্নি করে আসার পর কিভাবে, স্পেশালি আপনার যখন ফ্যানরা আসে ওদের সাথে কিভাবে মিশে, মানে কুল একদম, অনেক পেশেন্স, অনেক ভদ্র, অনেক নম্র। আসলে ওর সাথে আমার রেগুলার কথা হয়। আসলে ও আমাকে বলছে যে তোমাকে এইবার অনেক মিস করতেছি। আসলে আমার বলছে গতকাল কথা হয়েছে যে তোমার সাথে আবার দেখা হবে সামারে। তো আমি বলছি যে সেম টু ইউ ব্রাদার, দেখা হবে। আর ও হয়তো মনে হয় ইংল্যান্ড চলে যাবে। আরেকটা বিষয় জানতে চাই, কয়েকজন ফুটবলারকে নিয়ে ছোট করে জানতে চাই, একটু ফাহমিদুলকে নিয়ে জানতে চাই। অল্প বয়সী ফুটবলার, বাংলাদেশ ফুটবল দলের সাথে কেমন মানিয়ে নিয়েছে এবং তাকে কেমন দেখছেন? খুব কাছ থেকে দেখা হয়েছে। না, ফাহমিদুল অনেক এক্সাইটিং একটা ম্যান। আসলে ওর সাথে যখন আমরা ফার্স্ট ক্যাম্প করি, মানে অনেক এক্সাইটিং এবং অনেক ফানি, অনেক ডে বাই ডে গ্র্যাজুয়ালি অনেক ইমপ্রুভ করছে। আসলে একটা ওয়েদার অ্যাডজাস্টমেন্ট থাকে, কারণ ইতালির ওয়েদার এবং আমাদের দেশের ওয়েদার কিন্তু ডিফারেন্ট, টু বি অনেস্ট, এটা আপনিও জানেন। আসলে ডে বাই ডে আরও ইমপ্রুভ করবে, এবং অনেক ইয়াং ছেলে, ট্যালেন্ট আছে। আশা করি নেক্সট যেই খেলাগুলো আমরা খেলবো সেখানে আরও বেশি ভালো খেলবে, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, এবং ও সব কিছু চিনে জানে আমাদের দেশের সম্পর্কে। আশা করি নট অনলি ফাহমিদুল, জায়ান, তো আরও যারা ইয়াং স্টার আছে সবাই আমার মনে হয় আরও বেশি ভালো খেলবে সামনে। ম্যাচ শেষে কি কারোর সাথে কথা বলা হয়েছে কিনা, সেখানে কারোর সাথে যোগাযোগের? না, ম্যাচ শেষ করে তো আপনাদের এখানে চলে আসলাম, ওরকম সুযোগ হয় না, আমি যে কথা বলবো আর কি। দলের সাথে কথা হবে নিশ্চয়ই, এবং আমরা একটা সেশন শেষ করেছি, সামনে আবার নতুন করে সেশনের আসবে, সামনে পরিকল্পনা সাজাতে হবে। সেগুলো নিয়ে আসলে কীভাবে পরিকল্পনা সাজাচ্ছে তপু বর্মা নিজে? না, আসলে ব্যক্তিগতভাবে এখন যেহেতু ইন্টারন্যাশনাল, আসলে এখন অনেক দিন ব্রেক থাকবে, কারণ আমরা আসলে শুনতেছি যে সাব ফুটবল হবে, তার আগে ফিফা উইন্ডো থাকবে। এটা হলো ন্যাশনাল লেভেলের ব্যাপার। এখন আমাদের ক্লাবের খেলা চলছে, ক্লাবের খেলা 7 তারিখ থেকে শুরু হবে। তো আসলে ক্লাবে যেহেতু এখন ট্রেনিং করছি, ক্লাব আমাদের সিজন মেবি এপ্রিল-মে এর দিকে শেষ হয়ে যাবে। তো ওইটার জন্য এখন প্রিপারেশন, আমাদের ক্লাবে 1 নাম্বার আমরা পজিশনে আছি লিগে। আসলে এটা নিয়ে এখন চ্যাম্পিয়ন হতে চাই আর কি আমরা। তবু আমরা শেষ করার আগে ছোট্ট করে একটু জানতে চাইবো, এই যে বাংলাদেশ দল, ফুটবল দল যেখানে যাচ্ছে সেখানে বাংলাদেশের দর্শকরা পৌঁছে যাচ্ছে, বা না যেতে পারলেও বাড়ি থেকে সমর্থন দিচ্ছে, এই সমর্থকদের জন্য আসলে কি বলবেন? না, মানে টু বি অনেস্ট অনেক থ্যাঙ্কফুল, কারণ ইভেন দো আমরা বাংলাদেশে যেভাবে সাপোর্ট পাই, বাংলাদেশের বাইরে গেলেও সেম সাপোর্টটা পাই, সেম ফিলটা আমরা করি।
ইভেন আপনার কাতার, সিঙ্গাপুর, কুয়েত, লাইক হংকং, তো দে আর এভরিওয়্যার। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে এবং তারা কিন্তু অলরেডি কতটা ক্রেজি আমরা কিন্তু দেখেছি যখন সিঙ্গাপুর টিম গিয়েছে, হংকং আমরা যখন গিয়েছি, আপনার তারা হোটেলের নিচে এসে বসে থাকে, ধরেন একজন প্লেয়ারের সাথে দেখা করবে, লাইক হামজার সাথে দেখা করবে, মানে বসে থাকে ছবি তোলার জন্য। তো আসলে এটা উই ফিল ভেরি ভেরি গুড অ্যান্ড প্রাউড, কারণ এটা একটা প্রাউডের জায়গা যখন আপনার জন্য মানুষ এসে বসে থাকবে এবং আপনাকে গলা চিরে চিৎকার করে আপনাকে মানে চিয়ার আপ করবে, ডেফিনেটলি এটা আনবিলিভেবল ফিলিং। আরেকটা ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে যে এই দর্শকদের জন্য আসলে কি করার ইচ্ছা আছে, আপনাদের কোন টার্গেট আছে কিনা? না, আমাদের সবার একটা মিলিতভাবে একটা মানে টার্গেট হলো আসলে যদি আমরা সাপ খেলি এবছর, যেটা শুনতে পাচ্ছি যে আমাদের দেশে হবে, যেটা আসলে আমরা 2003 সালে জিতেছি, এখন 26 সাল হয়ে গেছে, 23 বছর হয়ে গেছে। তো আসলে আমরা প্রথমত সাপটা জিততে চাই এবং আমাদের যে টার্গেট সেটা হলো এশিয়া কাপের মূল পর্বে খেলা। এবার আমি বলবো যে ক্লোজ না, কিন্তু আমরা অনেক ফাইট করেছি এবং যেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ডের ভালো পর্যায়ে যেয়ে খেলা। আসলে বাংলাদেশ ফুটবলকে যে একটা ভালো জায়গায় চেনার যেই সময়, আমি বলবো যে এখন, এবং ডে বাই ডে আমরা যত বড় বড় ম্যাচ জিতবো ডেফিনেটলি তখন কাউন্ট করবে যে হ্যাঁ বাংলাদেশ একটা ভালো টিম আছে, তাদের সাথে খেলতে গেলে আমাদের ভেবেচিন্তে খেলতে হবে। অনেক ধন্যবাদ তপু বর্মন, আমাদেরকে সময় দিয়েছেন, বাংলাদেশের ফুটবল নিয়ে কথা হয়েছে, আপনার কাছ থেকে বিরতি নিতে হচ্ছে। দর্শক, তপু বর্মনের কথা শুনছিলেন, বাংলাদেশ ফুটবল নিয়ে কথা শুনছিলেন।